হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হায়ার্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আমার ছোট্ট পুচকি মেয়েটাকে নিয়ে খুবই ভালো আছি। এই দেখো, তোমাদের দিকে তাকিয়ে আছে আমার ছোট্ট 4 মাসের মেয়ে তরি। তরি ওর ডাক নাম, আর শ্রীধা ওর ভালো নাম। সকাল সকাল 4:45টার সময় উঠে আমরা এখন রেডি হচ্ছি বাড়ি যাব বলে। হ্যাঁ, প্রথমবার আমার মেয়েকে নিয়ে আমি 8 মাস পরে আমার বাড়িতে রওনা হচ্ছি। গুয়াহাটি থেকে কলকাতা যাব বাই এয়ার। তো ফ্লাইটে করে যাব। ফ্লাইটে করে যাওয়ার এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো সবাই সাথে থেকো। এই তরির আজকে আর ঘুম নেই এখন। এই যে এবার একটু ঘ্যান ঘ্যান করছে। উমা, ফোন দেখে আবার দেখো সবাই ভাবে যে মানে ফোনটা এই বাচ্চাদের কাছে এখন। তোমরা ঠিকই দেখলে, মেয়ে ঘ্যান ঘ্যান করছিল সকালবেলা উঠে, ওর ঘুমের সময় অবশ্যই, কিন্তু যেই ফোনটা দেখলো চুপ করে গেল। তার মানে বুঝতে পেরেছো এখনকার বাচ্চাদের ফোনটা কতটা ইন্টারেস্টের জায়গা। তো যাই হোক, এখন মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আর ক্যাব বুক করেছি। ক্যাব বুক করতে হলো 2খানা, কারণ এত লাগেজ একটা ক্যাবে হতো না। তো বুঝতেই পারছো তোমরা, ভিডিওটা কিন্তু শীতকালে তুলেছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা ছিল তখন আসামে, গুয়াহাটিতে 13 ডিগ্রি সেলসিয়াস ছিল সেই সময়। দেখো তোমাদেরকে একটু পাহাড় দেখাই। আমাদের ঘরের আশেপাশে এই পাহাড়গুলো আছে, আর এই পাহাড়গুলোর জন্যই কিন্তু আশেপাশে প্রচণ্ড ঠান্ডা। বাচ্চা নিয়ে ঠান্ডায় সত্যি অনেক কষ্ট করলাম, কি বলবো তোমাদের। আর মানে ঠান্ডার সময় আমি এত বুঝতে পারতাম যে তোরই কষ্ট পেত, তো কিছু করারও নেই। হ্যাঁ, আমাদের তো এখানেই থাকতে হবে, এরপরেও আরও ঠান্ডা আসবে, সেগুলো সহ্য করতে হবে। কিন্তু ছোট বাচ্চা নিয়ে ঠান্ডায় সত্যি খুবই কষ্ট। তো যাই হোক, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর এই স্ট্রোলারের মধ্যে তরিকে শুইয়ে দিয়েছি। জানি না ও কতক্ষণ এভাবে থাকবে, তো ভগবানকে প্রে করছি যেন ফ্লাইটে উঠে মেয়েটা না কাঁদে। তো দেখা যাক কি হয়। দেখতেই পাচ্ছ তোমরা, মেয়ে কিন্তু এখন মোটামুটি একদম চনমনে মুডে আছে। বলে না, যেদিন ভাগ্য খারাপ থাকে সব দিক থেকেই খারাপ থাকে। কি বলবো বলো, এক তো মেয়েটার এত ঘুম পেয়েছে। 7:45টার সময় যে ফ্লাইটটা ছিল সেটা হয়ে গেছে প্রায় 9:45টার সময়। অনেক দেরিতে বোর্ডিং হবে, এখন অপেক্ষা করতে হবে এই এয়ারপোর্টে বসে বসে। তার জন্য কি করব, মেয়েটা এত কাঁদছিল সিকিউরিটি চেক ইনের সময় যে আমি ফিডিং রুমে এসে মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। 4 মাসের মেয়েকে নিয়ে ফ্লাইটের জার্নির যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আজকে ডিটেলে শেয়ার করছি। আশা করি তোমাদের একটু হলেও ইনফরমেটিভ হবে ভিডিওটা। দেখো, আমরা সবাই ফিডিং রুমে বসে একটু টুকটাক খাচ্ছিলাম, আর মেয়েটাকে স্ট্রোলারের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি করব বলো তোমরা, ফ্লাইটটা যদি আমরা একটুও খবর পেতাম যে দেরি হবে, তাহলে কিন্তু আমরা একটু দেরি করে বেরোতাম, কারণ আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র 10 মিনিট লাগে ক্যাবে এলে, ঠিক আছে। তো আমরা সেদিন এয়ার ইন্ডিয়াতে ফ্লাই করছিলাম। তো আগের দিনও অ্যালায়েন্স এয়ারে উঠেছিলাম, সেদিনও সেটা লেট ছিল। কপালটাই খারাপ, কি আর বলবো বলো। তো এখন স্যার শুধু অ্যানাউন্সমেন্ট শুনছিল, আর আমরা একটু হাঁটাহাঁটি করছি। তরিকে ওখানে মার কাছে দিয়ে এসেছিলাম। মাকে বললাম তুমি একটু বসো, দেখো ও যতক্ষণ ঘুমাক, আমরা 1 পাক দিয়ে আসি। কী আর 1 পাক দেবো, মাথায় সারাক্ষণ টেনশন চলছে যে মেয়েকে নিয়ে এমনিতেই ফ্লাইটে উঠবো প্রথমবার, তারপর আবার ফ্লাইটটা লেট। কী আর বলবো বলো তোমাদের। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি আমার মেয়েকে নিয়ে ফ্লাইটে ওঠার সময় একটা জিনিস বুঝতে পেরেছি, যে বাচ্চা নিয়ে ফ্লাইটে উঠতে গেলে অবশ্যই কিন্তু কিছু প্রিকশন মাথায় রাখতে হবে। কি কি প্রিকশন সেগুলোই তোমাদের বলছি। দেখো, আমার মেয়েটা এত ঘ্যান ঘ্যান করছিল যে আমার না মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আমি হয়তো ভেবেছিলাম যে ও গাড়ি এত ভালোবাসে, হয়তো ও জার্নিটা এনজয় করবে, কিন্তু ও আসলে সেই বয়সেই পৌঁছায়নি। ওর সবে 4 মাস বয়স, 9 তারিখ 4 মাস পড়েছিল, আর 11 তারিখ আমরা জার্নি করছিলাম। ও এতটাই ছোট ছিল যে ওর কাছে এত আলো, এত লোকজন, এত কিছু ভালোই লাগছিল না। এমনিতেও কমজন, আমি সায়র আর মা এই কজনকেই দেখেছে ছোট থেকে, তো সেজন্য ওর কাছে এটা অনেক লোক। আর তার থেকেও বড় কথা, এত সকাল সকাল উঠতে হলো ওকে। তো সেজন্য কি বলবো, আর ওকে অনেকই কষ্ট করতে হয়েছে। তো আচ্ছা, এবার যেটা বলার ছিল, যে ফ্লাইটে উঠতে গেলে
কি কি প্রিকশন নেবে। ফার্স্ট হলো একটা নেজাল ড্রপ ক্যারি করবে, যাতে তোমার বাচ্চার নাক বন্ধ হয়ে গেলে তোমরা সেটা ওকে দিয়ে নাকটা মানে একটুখানি কি বলবো, ওকে কমফর্ট ফিল করাতে পারো, নাকটা যাতে ওর ক্লিয়ার হয়ে যায়। সেকেন্ড হলো যে বাচ্চার খাবার ক্যারি করবে, আর ওর জন্য একটা স্টোল ক্যারি করবে, যেটা ধরো এসি টেম্পারেচারটায় যদি ও ঠান্ডা লাগে যে কোনো সময় সেটা, হ্যাঁ, তখন ওকে একটু মুড়িয়ে রাখা যায় বা খুলে দেওয়া যায়। এবং যারা ব্রেস্ট ফিডেড মাদার তারা অবশ্যই তোমাদের কমফর্ট জোনের মতো ড্রেস পরো, আর তার সাথে একটা ওড়না বা স্টোল ক্যারি করো, যেটা তোমাদের সুবিধা হবে ব্রেস্ট ফিডিং করাতে। আর থার্ড হলো অবশ্যই কানে একটু তুলো ভালো করে, ওর মানে বাচ্চার কানে, দুটো কানে তুলোর গোল গোল করে বল মতো বানিয়ে তোমরা লাগিয়ে দিতে পারো, যাতে ওদের কানে ব্যথা বা কিছু না হয়। এবার দেখো, যে বেবির কান্না মানে কাঁদার বা যে বেবির আনকমফোর্টেবল হওয়া সে তো করবেই। তো আমরা দেখো ফ্লাইটে উঠে গেছিলাম, আর তোরই ঘুমানোর চেষ্টা করছিল। সত্যি মেয়েটা সেদিন এত কষ্ট পেয়েছে, তো এমনি এমনি কাঁদবে না, নিশ্চয়ই কোনো কারণ ছাড়া তো কোনো বাচ্চা কাঁদে না, না? তো এটাই হয়েছে ব্যাপার। তো দেখো আমাদেরকে ওঠার সাথে সাথে ব্রেকফাস্ট দিয়েছিল, তো খেলাম। তারপরে আমাদের বলে দিয়েছিল যে যাদের বাচ্চা আছে তারা যেন টেক অফ বা ল্যান্ডিং এর সময় না খাওয়ায়। তো এটা হয়ে গেছিলো একটা সবচেয়ে বড় সমস্যা, কারণ তরিকে খাওয়াইনি বলে তরি প্রচণ্ড কাঁদছিল। তো আমি পরে খাইয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। আর এটাই ব্যাপার, বাচ্চারা কিন্তু দেখুন প্রথমবার যারা এক্সপিরিয়েন্স করছে সে কিভাবে রিয়্যাক্ট করবে তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, এবার তোরই যেমন মাঝে মাঝে খুব এনজয় করছিল, মাঝে মাঝে কিন্তু খুব কাঁদছিল, হয়তো ওর ভিতরে কোনো কানে পেন হচ্ছিল বা হয়তো ওর ভাল লাগছিল না। তো আরেকটা ব্যাপার, আমি কিন্তু ওকে যেরকম ব্রেস্ট ফিডিংও করিয়েছি, আমি কিন্তু বটলেও কিন্তু দুধ ক্যারি করেছিলাম, যেটা মানে অপশন খোলা থাকে সেটা, যাতে ওকে খাইয়ে দিতে পারি সেইভাবেই। হ্যাঁ, মানে কারণ বটল ফিডিংও মানে করাতাম না, কিন্তু জানি না যে ও কিভাবে রিয়াক্ট করবে। তো এই হলো একটা ব্যাপার। আর আরেকটা বলে রাখি যে ওদের জন্য না ডিস্ট্র্যাক্ট করার জন্য আমি কিছু খেলনা ক্যারি করেছিলাম, একটু ঝুনঝুনি বা কোনো ওর ফেভারিট খেলনা যেটা তোমরা বুঝছো, সেটা কিন্তু ক্যারি করলে ও কিন্তু খুব খুশি হবে, মানে ও ওটা দেখেও একটু ডিস্ট্র্যাক্ট হয়ে থাকবে। যতই হোক 4 মাসের বাচ্চারা কিন্তু অতটাও ম্যাচিওর হয় না, তোমরা বিষয়টা বুঝবে যাদের বেবি আছে। 6 মাস 7 মাস হলে ওরা কিন্তু জিনিসটা বুঝতে শেখে অনেক কিছু, কিন্তু 4 মাস বয়সটা বুঝতেই পারো তোমরা, মানে অনেকটাই ছোট ওরা, মানে বেবির জন্য, মানে একটা ছোট বাচ্চার জন্য সত্যি ওরা অনেকটাই ছোট বলে না ওদের বোঝার ক্ষমতা অত থাকে না। যাই হোক, তো আমি তো মানে এয়ারপোর্টে এসে পুরো আমার মাথা খারাপ হয়ে গেছিলো, কারণ তোরই এত কাঁদছিল সেই সময়, মানে ও হলো চাইছিল শোবে কোথাও একটা। তো আমি স্টোলারে শোয়াচ্ছিলাম, তা ওর মানে খুব মানে ও ইরিটেটেড হয়েছিল, খুব ফাঁসি হয়েছিল, মানে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছিল। তো মানে মা হিসেবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, কিন্তু একটা টাইমের পর আমারও না ধৈর্য হারিয়ে যাচ্ছিল খুবই, মানে তোমাদেরকে সত্যি কথাটাই বললাম। তারপরে ও কিন্তু অনেক খেলছিল, ওর মুডও ঠিক হয়ে গেছিলো। দেখলে তো তোমরা যে ও ফ্লাইট থেকে নামার পর স্টোলারে শুয়ে শুয়ে কীরকম খেলছে। তো প্রথমেই আমি আর সায়র মানে দুজনে বললাম যে চলো মাকে আগে ক্যাবটা বুক করে দিই। তো তরিকে এখানে আমি রাখছিলাম, আর ওখানে মা দাঁড়িয়েছিল, আর সায়র ক্যাব বুক করতে গেছিলো, কারণ মা যাবে বাড়ি আর আমি আমার শ্বশুরবাড়ি আসবো। তো শ্বশুরবাড়ি ঢোকার সাথে সাথেই দেখো এরকমভাবে তরিকে বরণ করে নেওয়া হলো। কিন্তু সবাই তো আর জানে না যে তরি সবার কোলে গেলেই কাঁদবে। তা আমি তো শুধু প্রে করছিলাম যেন কাউকে দেখে না কাঁদে, কিন্তু বলা আর কওয়া, দেখো যেই খানিক বাদেও রিয়েলাইজ করলো যে অন্য কারোর কোলে আছে, ও ভ্যাঁ করে কেঁদে দিল। যাই হোক, যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদেরকে এটাই বলতে চাই যে ছোট্ট বেবিকে নিয়ে যদি ফ্লাইটে মানে ট্রাভেল করো, কখনোই ভেবো না যে খুব সুন্দর ট্রাভেল এক্সপিরিয়েন্স হবে। হতে পারে হয়তো তোমার জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, আবার কারোর জন্য খুব খারাপও হতে পারে। আমার হয়তো তোর সাথে ঘোরার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি, মানে ফ্লাইটে ট্রাভেল করার এক্সপিরিয়েন্স, কিন্তু আমি এটা বুঝেছি যে বাচ্চারা যদি একটু আনকমফোর্টেবল ফিল করে, ওটা কাদার মাধ্যমে তোমাকে বোঝাবে। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, লাইক করতে ভুলো না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।